প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব ২৮। কি সুইটহার্ট সুইটহার্ট করছেন, নিচে নামান আমায়। আপনার কষ্ট হচ্ছে তো আমি হেঁটে যেতে পারবো। মায়ের গলায় একরাশ সংকোচ থাকলেও কৌশিকের বলিষ্ঠ হাতের বাঁধন আলগা হওয়ার কোনো লক্ষণ নেই। সে সাবলীল ছন্দে মায়াকে পাজগোলা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নির্লিপ্ত গলায় বলল, কই আমার তো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বরং তোকে এভাবে সবার সামনে কোলে তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আমার বেশ ভালো লাগছে। মায়া এবার একটু অভিমানী সুরে ঠোঁট ফুলিয়ে বলল, আপনি না আমায় একটা কথাও শোনেন না, সবসময় নিজের জেদ বজায় রাখেন। কে বলল শুনি না, এই তো তোর সব কথা মন দিয়ে শুনছি। কচু শোনেন মুখ দিয়ে ঘুরিয়ে বিড়বিড় করে উত্তর দিল। কৌশিক এবার হালকা ভ্রুকুচকে মায়ের চোখের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এত কথা বলিস না তো, চুপচাপ থাক। কৌশিকের সেই শাসন ভরা কথা শুনে মায়ার কথা বাড়ানোর সাহস পেল না। সে নাক মুখ কুচকে গাল ফুলিয়ে এক হাত দিয়ে কৌশিকের গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। কৌশিক এক বুক টিপড়ি নিয়ে নিজের মায়াবতীকে বুকের খুব কাছে আগলে রেখে আপন মনে ধীর লয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। মিনিট খানেক পর তারা পঞ্চম তলায় পৌঁছালো। কৌশিক অত্যন্ত সতর্কতার সাথে মায়াকে কোল থেকে নামিয়ে দিল। মাটিতে পা রাখা মাত্রই মায়া নিজের কুঁচকে যাওয়া জামাটা টেনে টুনে ঠিক করে নিল এবং ওড়নাটা মাথার চারপাশে ভালো করে পেঁচিয়ে নিল। মায়া যখন একটু ধাতস্থ হয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কৌশিক গম্ভীর গলায় বলে উঠল, হয়েছে তোর গোছগাছ, এবার চল আমার সাথে। কৌশিকের এমন হুকুমের সুরে মায়া মনে মনে একটু বিরক্ত হলো। সে ভ্রুকুচকে অনুচ্চ স্বরে বিড়বিড় করল, আপনার সাথেই তো যাচ্ছি, কোথাও উড়ে তো আর যাচ্ছি না। কৌশিক হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। কিছু বললি? মায়া অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে উত্তর দিল, কই না তো, কিছু না। কৌশিক আর কোনো কথা বাড়ালো না। তারা দুজনে এসে দাঁড়ালো বিশাল এক রাজকীয় কক্ষের সামনে। রুমের চারপাশ হরেক রকমের তাজা ফুলের সুবাস আর বর্ণিল সাজসজ্জায় আমোদিত। মায়া কিছুটা দ্বিধা নিয়ে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বিস্ময়ে বিমূঢ় হয়ে একবার কৌশিকের দিকে তাকালো। আশ্চর্য, কৌশিকের কপালে কোনো চিন্তার ভাঁজ নেই, বরং সে বেশ নিশ্চিন্ত। মায়ের মনে হলো সে কোনো দিবাস্বপ্ন দেখছে না তো। ঘোর কাটাতে সে নিজের এক হাতে জোরে একটা চিমটি কাটল। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল সে। না, এটা কোনো স্বপ্ন নয়, বাস্তব। তার সামনে এই মুহূর্তে উপস্থিত পুরো পরিবার। তার বড় মামা মামি আশরাফ চৌধুরী, মাহিমা চৌধুরী, ছোট মামা মামি আসিফ চৌধুরী, সায়রা চৌধুরী, রোহিত, তিয়াশা, নিধি, এমনকি তার নিজের আব্বু আম্মু সেখানে সোফায় বসে আছেন। মায়া আমতা আমতা করে অস্ফুট স্বরে বলল, আব্বু, আম্মু, তোমরা এখানে, মানে কিভাবে? অমিতাভ পাটোয়ারি গম্ভীর মুখে স্ত্রী রুবিনা পাটোয়ারির দিকে তাকিয়ে তার ছেলের সুরে বললেন, দেখলে রুবিনা, যুগটা এখন কোথায় গিয়ে ঠেকেছে। আগে বাবা মারা নিজের মেয়ের বিয়ে দিত ধুমধাম করে, আর এখন নিজের মেয়ের বিয়েতে পর্যন্ত দাওয়াত পাওয়া যায় না। ধুমধাম আর বাবা মায়ের সম্মতি নেওয়া তো দূরে থাক। রুবিনা পাটোয়ারিও সমানে কথা যোগ করলেন, হ্যাঁ, তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। কারো কাছে আমাদের অস্তিত্ব কি এতটাই মূল্যহীন হয়ে গেল? মা বাবার এই শানিত বাক্যবাণে মায়া পুরোপুরি দিশেহারা হয়ে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে জানে আজ সে কোনো সাফাই গাওয়ার অবস্থায় নেই। অপরাধবোধে এক তীব্র জ্বালা তার বুক চিরে বেরিয়ে আসতে চাইল। মায়ের চোখের কোণে নোনা জল জমে উঠল আর পরক্ষণেই তা গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে আবারও এক বুক আশা নিয়ে কৌশিকের দিকে তাকালো। ভেবেছিল কৌশিক হয়তো পরিস্থিতি সামাল দেবে, কিন্তু সে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ধীর পায়ে সবার সামনে এগিয়ে গিয়ে বড়দের একে একে সালাম করতে লাগলো। মায়া তখনও সেই দরজার চৌকাঠে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দুচোখ বেয়ে ঝরছে অবাধ্য অশ্রু। মায়ের কান্নার নোনা স্বাদ যখন তার ঠোঁটের কোণে এসে ঠেকল, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে অমিতাভ পাটোয়ারি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ধীর পায়ে মায়ের সামনে এসে দাঁড়ালেন। মায়া মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। বাবার চোখের দিকে তাকানোর সাহসটুকু আজ তার নেই। অমিতাভ পাটোয়ারি মায়ের থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। মায়া দেখল তার বাবার চোখে রাগ নেই, হিংস্রতা নেই। তিনি পকেট থেকে রুমাল বের করে মেয়ের চোখের জল মুছে দিয়ে মৃদু হাসলেন, বললেন, কাঁদছিস কেন পাগলি? আমাদের কি এতটাই পর ভাবিস যে মনে করলি তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমরা মেনে নেব না? বাবার মুখে এমন কথা শুনে মায়ের কান্না যেন এক নিমিষে থমকে গেল। সে অবিশ্বাসে বড় বড় চোখ করে একবার বাবার দিকে আর একবার সোফায় বসে থাকা আম্মুর
আর বাকিদের দিকে তাকালো। রুবিনা পাটোয়ারি এবার উঠে এসে মেয়ের মাথায় হাত রাখলেন, তার চোখ বেয়ে তখনও জল পড়ছে। কাঁদছিস কেন পাগলি? কাঁদতে হবে না। না তোর কাছে আমরা কোনো কিছু সাফাই চাই। কৌশিক সব জানিয়েছে মায়া। ও তোকে কতটা আগলে রাখে, তোর সম্মানের জন্য কতটা মরিয়া, সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম। ওই আমাদের এখানে আসতে বলেছে। মায়া এবার পিছন ফিরে কৌশিকের দিকে তাকালো। কৌশিক তখন তার আব্বু আম্মুর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে মায়ের দিকে তাকিয়ে সেই চিরাচরিত বাঁকা হাসিটা দিল, ইশারায় বুঝিয়ে দিল, বলেছিলাম না সুইটহার্ট, সব সামলে নেব। কৌশিক এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অমিতাভ পাটোয়ারির দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলল, আমি জানি আমি অনেক বড় ধৃষ্টতা দেখিয়েছি। আপনাদের না জানিয়ে মায়াকে ভেবে নিয়ে আসা হয়তো ঠিক হয়নি, কিন্তু পরিস্থিতি এমন ছিল, আমি ওকে হারানোর ভয় পাই। আমি চাই না আমি জীবিত থাকতে মায়ের গায়ে কোনো আঁচ লাগুক। অমিতাভ পাটোয়ারি কৌশিকের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি জানি কৌশিক, তুমি যা করেছো তা এই বংশের কোনো ছেলে আগে কখনো করার সাহস দেখায়নি। তুমি শুধু ওকে ভালোইবাসো না, ওকে সম্মান দিতেও জানো। আর একজন বাবার কাছে এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। অন্যদিকে তিয়াসে এক কোণে সবার আড়ালে চোখে জল ফেলছে। এবার যে তার আর কিছুই করার নেই, তার কৌশিক এখন অন্য কারো হতে চলেছে। রোহিত তখন পেছন থেকে মায়াকে টিপ্পনি কাটল, কিরে মায়া, এবার কি কান্না থামাবি নাকি বাসর ঘরে এমন গঙ্গা যমুনা বইয়ে দিবি? কান্নার মাঝে রোহিতের কথায় মায়া বেশ লজ্জা পেল। রোহিতের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভাইয়া তুমিও না। পুরো রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। মায়া সবার সামনেই লজ্জায় এবার কৌশিকের বাহুর আড়ালে মুখ লুকালো। কৌশিক নিচু স্বরে মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, কি মায়াবতী, এখনো কি আমি সেই অসভ্য আর নির্লজ্জ লোকটাই আছি, নাকি প্রমোশন হয়েছে? মায়া কৌশিকের পেটে আলতো করে একটা চিমটি কেটে ধরা গলায় বলল, কোনো প্রমোশন টমোশন নয়, অসভ্য ছিলেন, আছেন আর সারা জীবন থাকবেন। তা এত কিছু কিভাবে সামলালেন শুনি? সেটা না হয় বাসর রাতেই বলবো। আশরাফ চৌধুরী এবার গম্ভীর গলায় বললেন, অনেক হয়েছে ইয়ার্কি ফাজলামো, কাজী সাহেব চলে এসেছেন। শুভ কাজে আর দেরি করে লাভ নেই। কৌশিক আর মায়া তোরা গিয়ে রেডি হয়ে আয়। আশরাফ চৌধুরীর কথা মতো দুজনে রেডি হতে চলে গেল। প্রায় ৩৫ মিনিট পর মায়া রেডি হয়ে নিধির সাথে বের হয়ে আসলো। কৌশিক রুমে গিয়ে খালি কোনো রকম সাদা পাঞ্জাবিটা পরে সেই অনেক আগেই চলে এসেছিল। মায়াকে লাল বেনারসি শাড়িতে দেখে কৌশিক থমকে দাঁড়ালো। আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। কিন্তু আমা। কৌশিকের পুরো কথাটা শেষ হওয়ার আগেই মায়া আস্তে করে কৌশিকের পায়ে চাপা দিয়ে ফিসফিস করে বলল, কি করছেনটা কি? সবাই সামনে বসে আছে। হ্যাঁ তো কি হয়েছে? আপনাকে বোঝানো যাবে না। এমন সময় আশরাফ চৌধুরী বললেন, কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে, এখন তোমরা গিয়ে ওই সাজানো আসনটায় বসো। এ কথা মায়ের কানে আসতে মায়ের থমকে গিয়ে তার আব্বু আম্মুর দিকে তাকালো। তারাও তাকে ইশারায় সম্মতি দিল। যে পরিবারকে হারানোর ভয়ে সে এতক্ষণ তিলে তিলে মরছিল, সেই পরিবারই আজ তাকে আনন্দের নতুন এক জীবনের পথে এগিয়ে দিচ্ছে। সে কৌশিকের হাতটা শক্ত করে ধরল। আজ আর কোনো ভয় নেই। দুজন একে অপরের সামনে বসে পড়ল। ঘরের আলো আঁধারি পরিবেশে তখন এক রাজকীয় গাম্ভীর্য নেমে এসেছে। রজনীগন্ধার তীব্র সুবাস আর দামি পারফিউমের ঘ্রাণ মিলেমিশে একাকার। কাজী সাহেব তার পুরোনো আমলের ভারী রেজিস্টার খাতাটি খুলে চশমাটা নাকের ডগায় ঠিকমতো বসিয়ে নিলেন। কলমটা হাতে নিয়ে তিনি একবার অমিতাভ পাটোয়ারির দিকে তাকালেন। তারপর কৌশিকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত দাপ্তরিক গলায় প্রশ্ন করলেন, বাবা কৌশিক, আপনাদের উভয় পক্ষের সম্মতিতে বিয়ের দেনমোহর কত সাব্যস্ত হয়েছে? কৌশিক সোজা হয়ে বসল। তার চোখে মুখে কোনো দ্বিধা নেই। সে অত্যন্ত ধীর স্থির এবং বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিল, 18 লক্ষ টাকা কাজী সাহেব। 18 লক্ষ টাকার অঙ্কটা শোনা মাত্র ঘরে উপস্থিত আত্মীয় স্বজনদের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। অমিতাভ পাটোয়ারিও কিছুটা থমকে গেলেন। কাজী সাহেব রেজিস্টারে অঙ্কটা লিখতে যাবেন, ঠিক তখনই কৌশিক হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। সে পাশে রাখা একটি কালো লেদার ব্রিফকেস টেবিলের ওপর রাখল। তালা খোলার শব্দটাই নিস্তব্ধ ঘরে বেশ জোরেই শোনালো। ব্রিফকেসটা মেলে ধরতে দেখা গেল ভেতরে নতুন টাকার বান্ডিলগুলো শটান সাজানো। কৌশিক শান্ত স্বরে বলল, কাজী সাহেব, আমি আমার মায়াকে কোনো ঋণের জালে জড়িয়ে নিজের বাড়িতে নিতে চাই না। এই 18 লক্ষ টাকা আমি এখনই নগদ উসুল হিসেবে পরিশোধ করছি। খাতার পাতায় কোনো বাকি শব্দ যেন না থাকে, পুরোটা নগদ হিসেবেই তুলুন।
কৌশিকের এই অভূতপূর্ব ঘোষণা সবাইকে স্তব্ধ করে দিল। মায়া ওনার আড়াল থেকে বিস্ময়ে বড় বড় চোখ করে কৌশিকের দিকে তাকালো। তার চোখের কোণে অজান্তেই জল জমে উঠল। এই সমাজে যেখানে দেনমোহর কেবল খাতার অঙ্ক হয়ে থাকে, সেখানে কৌশিক সবার সামনে তাকে যে রাজকীয় সম্মানটুকু দিল, তা মায়ের কল্পনারও বাইরে ছিল। কাজী সাহেব কিছুক্ষণ সময় নিলেন নোটগুলো গুনে নিতে। এরপর অত্যন্ত গুরুত্বের সাথে রেজিস্টারে নির্ধারিত কলামে লিখলেন, দেনমোহর 18 লক্ষ টাকা, যাহা অদ্যই নগদ এবং পূর্ণ পরিশোধিত। সব তথ্য লেখা শেষে কাজী সাহেব মায়ের খুব কাছে এসে বসলেন। অত্যন্ত স্নেহশীল কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, মা মায়া, 18 লক্ষ টাকা নগদ দেনমোহর আদায় সাপেক্ষে কৌশিক নীর চৌধুরী আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন মা, কবুল। মায়ের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে সম্মানের জন্য সে তীরে তীরে মরছিল, কৌশিক আজ তাকে তা পূর্ণ রাজকীয়তায় ফিরিয়ে দিয়েছে। মায়া কান্নাসিক্ত কণ্ঠে অস্ফুট স্বরে বলল, জি কবুল। কাজী সাহেব আবারও তাগিদ দিলেন, মা উচ্চস্বরে 3বার বলুন। মায়া এবার নিজেকে শক্ত করে নিয়ে একটু স্পষ্ট স্বরে উচ্চারণ করল, কবুল কবুল কবুল। মায়া কবুল বলার সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব এবার মায়ের সামনে খাতাটা এগিয়ে দিয়ে বললেন, মা এখানে আপনার স্বাক্ষর দিন। মায়া কাঁপা কাঁপা হাতে কলমটা ধরল। জীবনের সবচেয়ে বড় চুক্তিনামায় সে সই করল। মায়ের সই শেষ হতেই কাজী সাহেব রেজিস্টার খাতাটি কৌশিকের দিকে এগিয়ে দিলেন। কৌশিক সগর্বে নিজের নাম স্বাক্ষর করে জীবনের শ্রেষ্ঠ দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিল। এরপর কাজী সাহেব বিয়ের দোয়া এবং খুতবা পাঠ করলেন। খুতবা শেষে তিনি কৌশিকের হাতটি নিয়ে মায়ের বাবার হাতের উপর রাখলেন। এক ভাবগম্ভীর পরিবেশে কাজী সাহেব কৌশিককে লক্ষ্য করে বললেন, বাবা কৌশিক, আপনি আমার সাথে সাথে বলুন, আমি মায়া পাটোয়ারিকে 18 লক্ষ টাকা নগদ দেনমোহর পরিশোধ সাপেক্ষে নিজের বিবাহিতা স্ত্রী হিসেবে কবুল ও গ্রহণ করে নিলাম। কৌশিক মায়ের কাঁপতে থাকা নরম হাতটি নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় অত্যন্ত দৃঢ়ভাবে চেপে ধরল। তার স্পর্শে মায়া একটু স্থির হলো। সে সবার সামনে স্পষ্ট স্বরে 3বার উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ, আমি মায়া পাটোয়ারিকে 18 লক্ষ টাকা নগদ দেনমোহর পরিশোধ সাপেক্ষে নিজের বিবাহিতা স্ত্রী হিসেবে কবুল করে নিলাম। সাথে সাথে পুরো ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সবাই আনন্দের হিল্লোড়ে ভাসছে। মিষ্টি মুখ আর অভিনন্দনের জোয়ারে মায়া যেন ভাসছে। কিন্তু তার মন পড়েছিল সেই মানুষটার দিকে, যে গত কয়েক ঘন্টায় তার জীবনে পুরো মোড়টাই বদলে দিয়েছে। কৌশিক সবার অলক্ষ্যে মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই 18 লক্ষ টাকা দিয়ে তোকে কিনিনি, এই 18 লক্ষ টাকা দিয়ে তোকে আমার বাড়ির রানী হিসেবে গ্রহণ করে নিলাম। এই সম্মানটুকু তোর অনেক আগে থেকেই পাওনা ছিল। বলেই কৌশিক উঠে দাঁড়ালো। কৌশিক উঠতেই সাথে সাথে রুবিনা পাটোয়ারি মায়াকে জড়িয়ে ফুঁফিয়ে কেঁদে উঠলেন। মায়াও নিজেকে আর সামলাতে পারল না। সেও তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত তখন অনেকটা গড়িয়েছে। তারা সবাই এখন চৌধুরী বাড়িতে অবস্থান করছে। বাড়ির নতুন বউকে দেখার জন্য যত মেহমানরা এসেছিল তারা একে একে বিদায় নিচ্ছেন। মায়ের আব্বু অমিতাভ পাটোয়ারি কৌশিককে আলাদা করে ডেকে বললেন, কৌশিক, আমার আমানত আজ তোমার হাতে সঁপে দিলাম, আগলে রেখো বাবা। কৌশিক মাথা নিচু করে শুধু বলল, নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রাখবো ফুফা, কথা দিলাম। অমিতাভ পাটোয়ারি ভ্রু নাচিয়ে বললেন, ফুফা? কৌশিক মুচকি হেসে বলল, সরি আব্বু। বলেই যে কৌশিক সালাম করতে যাবে, অমনি অমিতাভ পাটোয়ারি কৌশিককে আনন্দের সহিত জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বললেন, সুখী হও বাবা। জি আব্বু, আমাদের জন্য দোয়া করবেন।